পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে বাঙালি সংগ্রামের ইতিহাসটা বেশ দীর্ঘ, যার শুরুটা হয়েছিল 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে, আর সফল পরিণতি আমরা পেয়েছি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে। কিন্তু যাদের হাত ধরে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই দেশটা, সে সমস্ত মানুষের অসংখ্য স্মৃতি লুকিয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে। তেমন কিছু স্মৃতি খুঁজে বের করতে আমি এই মুহূর্তে চলে এসেছি বৃহত্তর ময়মনসিংহ জেলায়। আমরা চলি সব একসাথে, সংকটে আর সংঘাতে আমরা চলি সব একসাথে, জীবন মরণ পণ করে সব, জীবন মরণ পণ করে সব, লড়ছি অবিরাম বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে। ভাই, আপনারা কি এই ইউনিভার্সিটির স্টুডেন্ট? সবাই, প্রত্যেকেই? সবাই। আচ্ছা, একটু বসি। হ্যাঁ, যে আপনারা কেউ কি বলতে পারবেন যে মুক্তিযুদ্ধের সময় এই বিশ্ববিদ্যালয়ের কতজন শহীদ হয়েছিলেন? 17 জন। ভাই, আপনাদের বিশ্ববিদ্যালয় তো মুক্তিযুদ্ধের সঙ্গে খুব ব্যাপকভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। তো এই যে আপনাদের এখানে বধ্যভূমি রয়েছে, বেশ কিছু কবর রয়েছে, টর্চার সেল ছিল এই জায়গাটাতে, হলগুলো রয়েছে যেখানে ক্যাম্প ছিল, তো এই বিষয়গুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য মানে আপনারা কি কোনো কাজ করছেন? জাতীয় পত্রিকাগুলোর সাথে আমরা জড়িত। তাই নাকি? তো সেখানে আমরা লেখালেখি করি, বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন স্থাপনা এবং বিভিন্ন হলের যে ক্যাম্প, আর্মিদের ক্যাম্প, এইসব বিষয় নিয়ে আমরা আমাদের লেখনীর মাধ্যমে এগুলো স্প্রেড করার চেষ্টা করে থাকি। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো মনে হয় গান করছিলেন না? মানে আমরা একটা গান শুনতে পারি না এখন? অবশ্যই। আচ্ছা, কে ধরবেন? কে? দাদা আছে। আচ্ছা, দাদা। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, 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 রক্ত লাল রক্ত লাল। জীবন আমার ধন্য যে হায়, জন্মে বাংলা মায়ের কোলে। আমি এখন রয়েছি কলমাকান্দা উপজেলার ফুলবাড়িতে। 1971 সালের কলমাকান্দার নাজিরপুরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে 7 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন। পরবর্তীতে তাদের মরদেহকে এই জায়গাটিতে, অর্থাৎ এই ফুলবাড়িতে এনে দাফন করা হয়, আর জায়গাটা তার পর থেকে আসলে 7 শহীদের মাজার হিসেবে পরিচিত। কাকা, আপনারা কি এখানকার স্থানীয়? জি। এই জায়গাটা কি দেখভালের দায়িত্বটা কি আপনাদের? জি। যুদ্ধের সময় কি করছেন? যুদ্ধের সময় আমি দুর্গাপুর লাইনে ছিলাম, বিজয়পুর থেকে, তারপর আমি যুদ্ধ করছি আবার বিরিশিরিতে। জি। কাকা, এখানে যাদেরকে সমাহিত করা আছে, এটা হলো আপনার 26শে জুলাইয়ে মুক্তিযোদ্ধা এই বর্ডার থেকে যায়, জি, তখন ওখানে যায় জামানত হয়েছে। পাক বাহিনী ওই নদীর পথে নৌকা দিয়ে আসছে, ওই নদীর থেকে উঠলো আর মুক্তিযোদ্ধারা সামনে পড়লো। আচ্ছা, এরকম সামনে, জি। তখন সাথে সাথে গুলি করে দিয়েছে। তো তাদেরকে এখানে কেন সমাহিত করা হয়েছে? তখন এদেরকে দাফন কাপড় করার কোনো সুযোগ ছিল না, যুদ্ধ এলাকা ছিল তখন। কাকা, এখানে যে সমাধিগুলোর এখন আশেপাশে অনেক গাছ লাগানো আছে, এগুলো কি আপনাদের এটা লাগানো? বিশাল জঙ্গল ছিল, ওই জঙ্গল আমরা নিজেরাই কিন্তু পরিষ্কার করছি। পরিষ্কার করিয়া আমার জেলা কমান্ডের লোক নিয়ে কিন্তু এই যে গাছগুলি লাগানো হয়, বুঝছেন? এই লোক মানে তার মানে এখানকার এখন যে সংস্কার কাজ বা রক্ষণাবেক্ষণের কাজটা এটা আপনারাই করতেছেন? আমি নিজেই দেখতে আছি। কাকা, আপনি কি যুদ্ধ করছিলেন? আশেপাশে অঞ্চলে আপনাদের সম্প্রদায়ের অনেককে কি পাবো? অনেক আছে এখনো, অনেক আছে না? জীবিত আমি গেলে পরে পাবো না কাকা? হ্যাঁ, এখন আসি যে রাস্তায় রাস্তায় পাওয়া যাবে, রাস্তায় পাওয়া যাবে। ঠিক আছে কাকা, তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আর দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ।
মাসি যাইতেছিলেন কই? বাসায়? হ্যাঁ বাসা কই? এই 200 গ্রামে পশ্চিম দিকে। আপনি মুক্তিযুদ্ধ দেখছেন? হ্যাঁ স্বামী তো আমারে থুয়া গেছে গা বাড়ি, মুক্তিযোদ্ধা গেছে গা। আপনার স্বামী মুক্তিযুদ্ধে গেছিল? এই শব্দ শুনতেন, কিসের শব্দ? গোলাগুলি আর এই যে বোমের শব্দ শুনতেন? বম আর ওই যে কি কয় বন্দুকের গুলি, কি বা এলএনজি, কত কিছু শব্দ হয়েছে। ফেরত আসছে না আপনার স্বামী যুদ্ধের পরে? আইছে। ফেরত আসার পরে তারপর আপনাদের বাড়ি ঘর কি আগের মতো বাড়ি ঘর ছিল, নাকি আয়সা কি দেখছিলেন বাড়ি ঘরের অবস্থা? বাড়ি ঘর তো নাই গা, শক্তি ভাঙে ভাঙছে, আবার আইয়া আমরা বাড়ি ঘর তুলছে। এখন স্বামী মরে আরো আমার, এখন কী ভাই চলবাম, কী ভাই খাইবাম, সে আমার বাকি দিনটা কী ভাই যাইবাম, এদি আমার বেশি চিন্তা এখন। ভাইয়া, ধীরেন্দ্র কাকার বাড়ি কোনটা? এটাই কাকা, প্রথম মুক্তিযুদ্ধের ডাকটা আপনি কিভাবে পাইলেন? 30 এপ্রিল মেঘালয় রাজ্যে বাকমারা ইউথ ক্যাম্পে আমি ছিলাম। এরপরে ভুটানে ট্রেনিং নেই 1 মাস। আপনাদের সম্প্রদায়ের যারা, তারা কি ম্যাক্সিমাম যুদ্ধ অংশগ্রহণ করছিল আপনার সবাই সঙ্গে? আমরা প্রায়, আমাদের কোম্পানিতে 53 জন ছিল, 53 জন আদিবাসী শুধু। 53 জন। সারা বাংলাদেশে আমি জরিপে দেখলাম 2324 জন আছে আমরা এই আদিবাসী অংশগ্রহণ করছিলেন। আর কাকা, এর মধ্যে গারো সম্প্রদায়ের কতজন ছিলেন? গারো সম্প্রদায়ে আমার সম্ভবত 700 মতো হবে। তো শেষ পর্যন্ত কোন তারিখে স্বাধীন হয় এই অঞ্চলটা? এটা 6 ডিসেম্বর। 6 ডিসেম্বর স্বাধীন হয়। কাকা, আপনার ছেলেমেয়েরা নাই একটু দেখা করতে চাই তাদের সাথে? আমার ছেলে মেয়ে, এই যে আমার জামাই, বড় জামাই, আচ্ছা। ছোট মেয়ে। আসলে মুক্তিযুদ্ধের ব্যাপারটা এমন যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে অনেক মানুষ অংশগ্রহণ করেছিলেন, এবং এমন হয়তো অনেকে আছেন অনেক কোনায় পড়ে আছেন যাদের কথা আমরা হয়তো জানি না। তবে এই জায়গাটাতে এসে এমন একজন মুক্তিযোদ্ধা, এমন একটি মুক্তিযোদ্ধা পরিবারের সঙ্গে দেখা করতে পেরে সত্যি ভেতর থেকে গর্ববোধ করছি। এরকম বাংলাদেশের হাজারো কোনায় ছড়িয়ে ছিটিয়ে যারা রয়েছেন, প্রত্যেকটা মুক্তিযোদ্ধাকে আমাদের এখান থেকে অনেক লম্বা একটা সালাম। কাকা, আমি তাহলে আসি। আমি নারী, নারীর মান সম্ভ্রম আমি রক্ষা করব, না হয় মরব, তোমরা তোমাদের নীতি নিয়ে বসে থাকো। এই কথাগুলো বলেছিলেন ব্রিটিশ বিরোধী টঙ্ক এবং কৃষক আন্দোলনের পথিকৃৎ হাজং মাতা রাশিমণি হাজং। ঘটনা যা ঘটেছিল তা হচ্ছে 1946 সালে এই আন্দোলনের আরেক সৈনিকের স্ত্রী কুমুদিনী হাজংকে ব্রিটিশ সৈন্যরা উঠিয়ে নিয়ে যাচ্ছিল। রাশিমণি হাজং ব্যাপারটি শুনলেন, ঘর থেকে দা হাতে বেরোলেন, এবং তার দায়ের আঘাতে 2 জন ব্রিটিশ সৈন্য নিহত হয়। অর্থাৎ একটা বিষয় কিন্তু আমরা বুঝতে পারছি, তা হচ্ছে এই হাজং সম্প্রদায়ের স্বাধীনতার ইতিহাস তা আমাদের মহান মুক্তিযুদ্ধেরও আগে ব্রিটিশ পিরিয়ডে বিস্তৃত ছিল। 1971 সালের 25শে জুলাই বৃহত্তর ময়মনসিংহের এই সোহাগপুর গ্রামে হঠাৎ করেই পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণ করে। নির্দেশনাটা ছিল এক্ষেত্রে আলবদর নেতা কামারুজ্জামানের। আর আক্রমণটা এমন ছিল যে সামনে তারা যাকেই পেয়েছে, অর্থাৎ বৃদ্ধ, শিশু, কোনো কিছুর তোয়াক্কা তারা করেনি, বৃষ্টির মতো গুলি চালিয়েছিল। নিহতের সংখ্যাটা প্রায় 150-র কাছাকাছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তা হচ্ছে এখানে অনেক নারীকে অকালে বৈধব্য ধারণ করতে হয়েছিল, অর্থাৎ অকালে অনেকে বিধবা হয়ে গিয়েছিলেন, এবং তারপর থেকে এই গ্রামটা বিধবা গ্রাম নামেই পরিচিত। কাকা, এটাই তো সোহাগপুর গ্রাম না? এটাই তো ওই যে বিধবাদের গ্রাম বলে। আপনি এখানকার স্থানীয়? আমারই বাড়ি। আপনার? আচ্ছা, একটু আমারে বলেন, সেটা হচ্ছে যে 71 সালে যে ধ্বংসযজ্ঞটা হয়েছিল সোহাগপুর গ্রামে, তো যারা শহীদ হয়েছিলেন তাদের কোন স্মৃতিচিহ্ন আছে এখানে? আছে। কোন দিকে আছে? আছে। গণকবর কোন দিকে আছে? এখানে এই যে সামনে, ওই যে সামনে দেখা যেতেছে যেটা, এই যে দেখা যাইতেছে এই জনকবর। এখানে কয়জনের কবর আছে? এখানে আছে 2 জনের কবর আছে। 2 জনের না? চিনেন তাদেরকে? হ্যাঁ, চিনি। কে কে ছিল? এটা আমার পিতা। আপনার বাবা? আপনার বাবা? আমার বাবা, আমার ভাই একসাথে তাদেরকে এই জায়গায় দাফন করছিলেন?
কাকা 71-এর এটা কোন সময়ের দিকের ঘটনা? এটা শ্রাবণ মাসের 10 তারিখের ঘটনা। শ্রাবণ মাসের 10 তারিখ। তারা এখানে গুফে কাফে যে তুফা ছিল, পাতলা পাতলা বাড়ি ছিল, এই মাঝে মাঝে তুফা ছিল আগে। এই তুফার মাঝে তারা ওখানে এই বইয়া মুক্তিরা অস্ত্র মস্ত্র রাখা তারা এখানে মানে কোন দিকে তারা যাইবো আর কি এটা আলোচনা করতো। পাকিস্তানিরা আসছিল কি কারণে? মুক্তি বাহিনীদের খুঁজতেই আসছিল। হ্যাঁ, খুঁজতে আসছে। নাইসা তখন কি সামনে যারে পাইছে তারই মারছে? হ্যাঁ, তারা পেলাম না, মারছে। আপনি সেই সময় কই ছিলেন যে আপনার বাবা ভাইরা মারছে যখন? ছিলাম তখন আমি দৌড়ে আইয়া ধানের উগার আছেন, এই উগারের নিচে আমি পলাই আসছিলাম। কাকা, মুক্তিযুদ্ধের সময় যারা বিধবা হয়েছিলেন এরকম কাউকে কি পাওয়া যাবে এদিকে? হ্যাঁ, এদিকে তো আছে, এদিকে গেলে পাওয়া যাবে না? এদিকে বিধবা আছে। আচ্ছা কাকা, আপনি থাকেন তাহলে আমি একজনের সাথে একটু দেখা করে আসি। ঠিক আছে কাকা। খালা, আপনার বিয়ে হয়েছিল কবে? আমার বিয়ে হয়েছে এই স্বাধীনের 6 মাস আগে। আমার স্বামী এই যে কাজ কাম করতো বন্ধে, পরে যে যুদ্ধের সময় যে পাক বাহিনী উত্তর ভারতের মেলা দোল ধরে আইছি, ওই ক্ষেতের বাতরও বইছে আয়া 6 জনে জ্বালা ভাঙতাছে। পরে অন্য বইছে, ওই 6 জনে কইতাছে তুমি আয় আইন বাতর বই রইছ, কইব যে মুক্তি বয়ে থইছি, কয় আঙ্গর লগে জ্বালা ভাঙ্গি, কইব তুই কামলা মারতো না। আমাদের 7 জন জ্বালা খেত মারছে। আশেপাশে সামনে আরো বাড়ি দেখতে পাবো না? উত্তর সাইডে আছে। আচ্ছা ঠিক আছে খালা, আপনি তাহলে বসেন, আমি একটু সামনে থেকে ঘুরে আসি। দোয়া রেখেন খালা। হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না, হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখা রবে না। বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের পর অর্থাৎ সন্ধ্যার দিকের যে সময়টা, সেই সময়টাতে এখানকার মানুষজন যারা শহীদ হয়েছিলেন তাদেরকে সমাহিত করেছেন। এবং আমার ঠিক পাশে যে জায়গাটি, এখানে একসঙ্গে 5 জনের সমাধি রয়েছে। আসলে তখন একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছিল সেখানকার মানুষজনের মধ্যে যে আবারও হয়তো পাকিস্তানি মিলিটারিরা চলে আসতে পারেন। সুতরাং তখন এককভাবে আসলে কাউকে সমাহিত করা সম্ভব হয়নি। এক জায়গার মধ্যে একসঙ্গে এরকম বিভিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে অনেক মানুষকে সমাহিত করা হয়েছে। তবে এখনও এখানকার রাস্তা দিয়ে হাঁটলে সেই সময়কার ভয়াবহতা, শোকাবহতা, স্তব্ধতা সব কিছুই খুব গভীরভাবে উপলব্ধি করা যায়। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কাকি, ভালো আছেন? কেমন চলে এখন দিনকাল? বাবু চলে না তো। আপনার কি মনে আছে তখনকার ঘটনা কি ওই ঘটছিল? শ্রাবণ মাসের 10 তারিখে মনে আছে, কইতাছি শ্রাবণ মাসের 10 তারিখ মঙ্গলবারে তোর বাড়িতে আইয়া গুলি কইরা যাইয়া বাড়ি তুলছে, উঠতে হাইরা ঘরে যায় উঠছে, ঘরে উঠতে হাইরা কয় পুরুষ লোক আছে, পুরুষ লোক আঙ্গর গেন্দার বাহারে, পরে কই হাডই এবার করে হাডই আড়াই নিয়ে কয় হ্যাঁ মুক্তি হয়, মার মার মুক্তি হয়, নিয়ে গুলি করে মাইরা হলো। আমি কত দূরাত কাছে বাপু আমার স্বামীরে মারুন না যে, আমার স্বামীরে মারুন না যে, মাইরা হলে আমার 3 জন ফুলাহান কেরা ফালবো বাপু, আমি কি করে খামু? এখানে কয়জনের কবর কাকি? এটা 2 জনের কবর। কাকি, এরকম আরো কত মানুষের কবর থাকতে পারে এই এলাকায়? এই আছে যে 7 জন কবর, আর এই 7 জন। তারপরে আঙ্গর বাড়িতে আছে, তারপরে ওই বাড়ি আছে রাস্তাটা যাইতে, মানে ছড়ায় ছিটায় বিভিন্ন জায়গাতে আছে এরকম লোকজন। এইখানটা সোহাগপুর সবের বাড়ি বাড়ি আছে কবর। আপনার কি কিছু মনে পড়ে আপনার স্বামীর কথা? আপনার স্বামী বাবা কেমন মনে কি পড়ে ছিল? না, স্বামী বাচ্চা থাকলে খাইটা খুঁটে আনিয়া খাওয়াইতো, কাম কইরাও যদি করতো তো এক্সারসাইজ আনতো, আনিয়া খাওয়াইতো, বাল বাচ্চা লইয়া খাইতো। তো মনে পড়ে না বাবা, কলজাটা তুষের আগুন যে জ্বলতাছে ঘুষে ঘুষে, এই আগুন তো বাবা কমে না। আপনারা তাইও নিজে তত নি করুন, ও সময় আরও বেশি খারাপ লাগে। 1971 সালে এই সোহাগপুর গ্রামে যারা শহীদ হয়েছিলেন তাদের অনেকেরই নাম লেখা রয়েছে এই ফলকটিতে। এরকম বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য শহীদের স্মৃতিচিহ্ন। তবে
এমন অনেকে কিন্তু আছেন যাদের শেষ স্মৃতিচিহ্নটুকু তাদের পরিবারের সদস্যরা খুঁজে পাননি। তবে আমাদের সামনে এখন পর্যন্ত যা আছে সেই স্মৃতিচিহ্নগুলোকে যদি আমরা তুলে ধরি, রক্ষণাবেক্ষণ করি, প্রচারের আলোয় নিয়ে আসি, তবে হয়তো প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের যে কৃষ্টি অথবা চেতনা তুলে ধরা অনেক সহজ হবে। আজ এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী পর্বে এই স্বাধীন বাংলাদেশের যে কোনো জায়গায় অনেক সুন্দর কিছু মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। এক সাগর